এখানে সাইন করে দাও অর্থে। ডিভোর্স পেপারটা সামনে এগিয়ে দিয়ে খুব শান্তভাবে কথাটা বলল অর্ণব। বিয়ের প্রথম রাতে স্বামীর হাতে ডিভোর্স পেপার দেখে বুকটা কেঁপে উঠল অর্থের। মাথা তুলে অর্ণবের দিকে তাকালো। করুণ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। বিয়ের প্রথম রাতে ডিভোর্স পেপারে সাইন করার ভাগ্যটা বোধ হয় তার কপালেই লেখা ছিল। অর্ণব আবার চোখের ইশারায় আবার বলল সাইন করতে, কিন্তু অর্থে করুণ চোখে তাকিয়ে আছে। তার ধারণা অর্ণব একটু পর হুট করে বলবে এটা মজা ছিল, কিন্তু তার ভাবনা জলে ফেলে অর্ণব তেজস্ব গলায় বলতেই ডিভোর্স পেপার হাতে তুলে নিল অর্থে। হাতটা কাঁপছে খুব, কাঁপা হাতে সাইন করে দিল চুপচাপ। অর্ণব কাগজটা হাতে তুলে নিল। তার মুখের কোণে একটা হাসি ফুটে উঠল। অর্থের দিকে তাকিয়ে বলল, তুমি তো সাইন করেই দিলে, এবার আমি সাইন করলেই সব শেষ। আগামী 6 মাস তোমাকে এই বাড়িতেই কাটাতে হবে। এক কথায় তোমার জীবনটা নির্ভর করবে আমার সিদ্ধান্তের উপর। যেদিন আমি সাইন করে দিব ওই দিনই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিছু না বলে চুপচাপ বসে আছে অর্থে। খুব করে অশ্রুসিক্ত হওয়ার জন্য উতলা হয়ে উঠেছেন চোখ দুটো, কিন্তু সে ভাগ্যের কাছে হেরে নিচ্ছুক। তার ভাগ্যটা এত নিষ্ঠুর কেন তা ছোট থেকেই বারবার নিজেকে প্রশ্ন করে সে। অপরূপ সৌন্দর্যের অধিকারী অর্থী, তার চোখ দুটো যেন স্পষ্ট মায়াজাল। যে কেউ বন্দী হতে পারে এই চোখের দৃষ্টিতে। অনেক ছেলে তাকে একবার দেখে ঘায়েল হয়েছে, একবার দেখেই বিয়ে করার স্বপ্ন দেখেছে অনেক ছেলে। তেমন করে অর্ণব। মাথায় বুদ্ধিও প্রচুর, সৌন্দর্য, বুদ্ধি, মেধা, চরিত্রবান, ধার্মিক, কোনো দিক কম নয় সে। সব গুণেই আছে তার, তবে একটা গুণের অভাব আছে তা হলো সে কথা বলতে পারে না, যার কারণে তাকে একবার দেখে পছন্দ করা মানুষগুলো এই সত্যতা জানার পর পিছু হেঁটে দূরে সরে যেত। খুব কষ্ট হতো অর্থের। মাঝে মাঝে আড়ালে বসে কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে প্রশ্ন করত, কেন তাকে এই গুণটা থেকে বঞ্চিত করেছে আল্লাহ। সব সময় স্বপ্ন দেখত তার লাইফে এমন একজন মানুষ আসবে যে তাকে বুঝবে, সুদর্শন হতে হবে না, ভালো মনের একটা মানুষ হলেই হবে। তাকে বুঝবে এমন একটা মানুষ, চিরকুটে দিয়ে কথা বলবে তার সাথে, মনের কথা, গোপন কথা চিরকুটের শব্দে প্রকাশ করবে তার ভালোবাসার কথাবার্তা। অনেকক্ষণ ধরে অর্ণবের ফোনটা বেজে চলেছে। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে অর্ণব। অর্থে এখনো ওই রকম করেই বসে আছে। বারবার বেজে ওঠা অর্ণবের ফোন নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার, কিন্তু কে এমন মানুষ যে আজ বাসর রাতে একের পর এক ফোন করে যাচ্ছে। জানার ইচ্ছে হলেও ফোনের দিকে তাকালো না অর্থী। যদি অর্ণব রেগে যায়, একটু পর টাওয়াল দিয়ে হাত মুছে মুখে বেরিয়ে আসে অর্ণব। খাটের এক পাশে ফোনটা বাজতে দেখে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল সে। দেখে তার গার্লফ্রেন্ড ঈশিতার ফোন। কান্নার ইমোজি দিয়ে বড়া মেসেঞ্জার। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল অর্ণব। ফোনের ওপাশ থেকে বেশি আসছে ঈশিতার কান্নার শব্দ। তুমি এমনটা কেন করলে অর্ণব? আমার ভালোবাসে কি কমতি ছিল? তুমি যখন যা চেয়েছো, যেভাবে চেয়েছো সেভাবেই পেয়েছো। তোমার ভালোবাসা প্রমাণের জন্য সব করেছি আমি। তুমিও তো আমার মাথায় হাত রেখে বলেছিলে আমার কখনো ছাড়বে না। তাহলে কেন এমন করলো অর্ণব? আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি অর্ণব। ঈশিতাকে কি বলবে তা বুঝতে পারছে না অর্ণব। যে একটা ঘোরের মাঝে অর্থীকে বিয়ে করেছে সে, অর্থের মায়াজালে আটকে গিয়েছিল সে, তা কিভাবে ঈশিতাকে বুঝাবে? অর্ণবকে চুপ থাকতে দেখে কান্নার বেগ জড়িয়ে দেয় ঈশিতা। কাঁদতে কাঁদতে বলো, চুপ করে আছো কেন অর্ণব? কিছু বলো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পাগল হয়ে যাব আমি তোমাকে না ফেলে, মরে যাব আমি। একটা দীর্ঘশ্বাস ছাড়ল অর্ণব। শান্তভাবে বলল, তোমাকে আমি সব বলবো ঈশিতা, প্লিজ ভুল বোঝো না। ভুল বোঝার আর কি বাকি রেখেছো তুমি? কিভাবে পারলে আমায় এত স্বপ্ন দেখিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? প্লিজ ঈশিতা, মাথা ঠান্ডা করো। আমি তোমায় সব বুঝিয়ে বলবো। আমি তোমার থেকে হারিয়ে যাইনি, আছি আমি। আর কিছু না বলে শুধু কাঁদছে ঈশিতা। ফোন রেখে রুমে আসলো অর্ণব। তার চোখে পড়লো অদ্ভুত সুন্দর একটা মায়াবী পরী। বউ সেজে বসে আছে তার খাটের উপর। ইচ্ছে করছে এই মায়া পরীকে নিয়ে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে। সৃষ্টিকর্তা যেন সব সৌন্দর্য তার মাঝে ঢেলে দিয়েছে, কিন্তু তাকে নিয়ে চলবে কিভাবে সে? কিভাবে পরিচিত মানুষদের সামনে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিবেন যে এটা আমার স্ত্রী? পরিচিত মানুষগুলোই যখন প্রশ্ন করবে তখন তো কোনো উত্তর দিতে পারবে না সে, কারণ তার সেই শক্তিটা নেই। সারা রাত কি এভাবেই বসে কাটিয়ে দিবে, নাকি দয়া করে আমায় একটু ঘুমাতে দিবে? অর্ণবের কথায় খাটের এক পাশে সরে আসলো অর্থীর বিপরীত দিকে ঘুরে শুয়ে পড়ে অর্ণব।
অর্থি চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। অর্ণব কিভাবে ফটফট করে কথা শুনিয়ে শুয়ে পড়ল। সেও যদি এভাবে কথা বলতে পারত তাহলে হয়তো তার ভাগ্যটা অন্যরকম হতো। তার বাবা মা তাকে নিয়ে এত ভাবতে হতো না, আশেপাশের মানুষের মুখে শুনতে হতো না এই মেয়েকে বিয়ে দিবে কিভাবে। এই ঘরে আসার পরও অনেকে হাসাহাসি মুখে নতুন বউ দেখতে এসে গোমরা মুখে চলে গেছে, কারণ নতুন বউ তাদের কোনো কথারই উত্তর দেয়নি। এরপর একে একে সবাই চলে গেল। কারণ মুখে বলতে শুনেছে অর্ণব ভাই এমন রোবটকে কিভাবে বিয়ে করলো, বউ নাকি কথা বলতে পারে না। এটা কোনো কথা? এসব শুনে একটুও মন খারাপ হয়নি তার, কারণ এসব কথা শুনতে শুনতে সে ছোটবেলা থেকে অভ্যস্ত। চুপচাপ বসেছিল তার বিয়ে করা স্বামীর জন্য। তার বিশ্বাস ছিল এই মানুষটা তাকে একটু হলেও বুঝবে। তার জীবনে এই একটাই মানুষ এসেছে যে তার রাগ, ভালোবাসা, অভিমান সব কিছু চোখের দেখাতেই বুঝবে, মুখ ফুটে বলতে হবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে রুমে ঢুকে প্রথমে ডিভোর্স পেপার এগিয়ে দিল তার দিকে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে তার জন্য। অর্ণবের উল্টো দিকে ঘুরে শুয়ে আছে অর্থীয়। ঘুম আসছে না, নিজেকে খুব অসহায় লাগছে আজ। নিজের ফ্যামিলিকে ছেড়ে যে মানুষটার হাত ধরে সারা জীবনের জন্য চলে এসেছিল সেই মানুষটাই তাকে বুঝলো না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে বালিশে পড়ল। তার জীবনটা এমন কেন হলো? সকালে রাঙা প্রভাতের মিষ্টি আলোয় চারপাশ ভরে গেছে। অর্ণবের ঘুম ভেঙে গেল। দেখে তার থেকে অনেকটা দূরে গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। দেখে মনে হচ্ছে হিংস্র বাঘের খাঁচায় পড়ে সে বয়ে একপাশে গুটিসুটি মেরে আছে। অর্ণব খাট থেকে নেমে জানালার পর্দা সরিয়ে দিল। এক সিলতা আলো এসে অর্থের মুখকে স্পর্শ করতে অর্ণব অসম্ভব মুক্ততা খুঁজে পেল সেই মুখে। আচ্ছা, ঘুমন্ত মেয়েটাকে তার কাছে এত মায়াবী লাগছে কেন? ইচ্ছে করছে তার পাশে বসে কোলে মাথা তুলে নিয়ে সারা মুখ জুড়ে ভালোবাসার পরশ এঁকে দিতে। এটাও কি পূর্বের মতো একটা ঘোর? অর্থের থেকে চোখ ফিরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অর্ণব। বাইরে কয়েকজন মানুষ কাজ করছে আর ঘরেও অনেকের কথাবার্তা শোনা যাচ্ছে। সকালে উঠে গেছে তাড়াতাড়ি। হঠাৎ বাড়ির গেটে চোখ পড়তে দেখি ঈশিতা বাড়ির ভিতরে আসছে। ঈশিতাকে দেখে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল অর্ণব। ঈশিতার এমন উপস্থিতি তার শরীরে অদ্ভুত এক শিহরণ তৈরি করে মুহূর্তে। বিয়ে বাড়িতে প্রাক্তন প্রেমিকার সিক্রেট এমনটা হলে মা ইজ্জতের সিটি ফোটাও থাকবে না আজ। যেভাবেই হোক ঈশিতাকে আপাতত কিছু একটা বুঝিয়ে হলেও এখান থেকে সরাতে হবে। আর এক মুহূর্তে দেরি না করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব। দরজার কাছ অব্দি আসতে খেয়াল হয় পরনে একটা শর্ট প্যান্ট। নিচে অনেক মানুষ চলাচল করছে। এদের সামনে দিয়ে অন্তত শর্ট প্যান্ট পরে তো আর যাওয়া যায় না। মুখ দিয়ে মুহূর্তেই একটা বিরক্তিকর শব্দ উচ্চারিত হয়। পবারটা মনে হয় এই জন্যই তৈরি হয়েছিল, যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয়। অর্ণব দ্রুত একটা ট্রাউজার পরে দৌড়ে নিচে চলে গেল। এদিকে ঘুম ভেঙে গেল অর্থের। মিঠি মিঠি চোখে তাকাতেই দেখা অর্ণব পাশে নেই। বিছানা থেকে নেমে ব্যালকনিতে আসতে দেখা অর্ণব বাইরে একটা মেয়েকে আড়ালে নিয়ে কি যেন বুঝাচ্ছে। মেয়েটা কি রেগে আছে না কাঁদছে দূর থেকে স্পষ্ট বুঝতে পারছে না অর্থে। তাদের মাঝে কি কথা হচ্ছে এটাও বুঝতে পারছে না সে। দেখো অর্ণব, আমি কিন্তু এখানে চিৎকার করে সবাইকে বলে দিব যে তোমার সাথে আমার কি কি ছিল। তুমি আমাকে বিয়ে করবে বলে আমার সব কেড়ে নিলে, আর এখন কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিলে তুমি? কি ভেবেছ আমাকে এভাবে ঠকিয়ে তুমি সংসার পাতবে? আর আমি কিছুই বলবো না। নিজের ভালোবাসা আরেকজনের হাতে তুলে দেওয়ার মতো এতটাও উদার আমি নই। আমি এখানে সবাইকে বলে দিব সুইসাইড করব আমি, আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। আমার মৃত্যুর জন্য তুমিই দেয়। কপালে থাক রেখে বিরক্তি প্রকাশ করলো অর্ণব। কিছুই তো এই মেয়েকে বুঝাতে পারছে না আজ। বিরক্তি কন্ট্রোল করে বলল, ঈশিতা প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সব বলবো। আমি একটা ঝামেলার মাঝে আছি। তোমার সাথে আমি বিকেলে দেখা করব, এই প্রমিস। আর শোনো, আমি তোমাকে ঠকাবো না। ভালো আমি তোমাকেই বাসি ঈশিতা। ঈশিতা একটা তাচ্ছিল্যের হাসি দিল আর বলল, এটা ভালোবাসা? ভালোবাসা হলে ওই মেয়েকে কেন বিয়ে করলে? সত্যি বলতে ভয় পাচ্ছ যে আমি তোমার প্রয়োজন ছিলাম? প্রিয়জন না। বিকেলে তোমাকে আমি সব বলবো। এরপর তোমার যা ইচ্ছা তা বলবে, আমি নিষেধ করব না। এর মাঝেই অর্ণবের বাবা দূর থেকে ডাক দিল তাকে। অর্ণবের বাবার নাম ফায়েজ আহমেদ।
খুব রাগী একজন মানুষ, তার মুখের উপর কথা বলার সাহস এই বাড়িতে কারণে অর্ণবেরও না। বিয়ের কয়েকদিন আগেও অর্ণবকে সর থাপ্পড় মেরেছে। বাড়ির সবাই জমের মতো ভয় পায় এই লোকটাকে। কে এই মেয়ে? অর্ণব একটু আমতা আমতা করে হুট করেই বলল, আমার ফ্রেন্ড, ভার্সিটিতে একসাথে পড়েছিলাম। ওভাবেই পরিচয়। অর্ণবের আমতা আমতা শুনে ফয়েজ আহমেদ একটু সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু তা পুনরায় হাসির আড়ালে লুকিয়ে বলল, তো ফ্রেন্ড হলে এখানে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ঘরে নিয়ে যা। না বাবা, ও একটা কাজে এসেছে, এখানে এসেছিল, তাই আমার সাথে দেখা করে যাচ্ছে, এখনই চলে যাবে। ফয়েজ আহমেদ আর কিছু না বলে ওখান থেকে প্রস্থান করলো। এসে তার হাত ধরে টেনে গেটের বাইরে আসে অর্ণব। আমি সব ঝামেলা মিটিয়ে বিকেলেই তোমার সাথে দেখা করছি। বের হওয়ার আগে তোমাকে ফোন দিব আমি। এখন এখান থেকে যাও। ঈশিতা কিছুক্ষণ অর্ণবের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। খুব ভয়ঙ্কর সামনে, মনে হচ্ছে সে তার সাওয়াকে না পেলে সব উলট পালট করে ফেলবে। এরপর একটা রিক্সা ডেকে উঠে চলে গেল সে। বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস নিল অর্ণব। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বাড়ির ভিতরে প্রবেশ করলো সে। দেখে কাজকামের ব্যস্ততা বেড়েছে আগের থেকে। অর্ণবের ছোট বোন অর্ণি সকলকে চা দিয়ে অর্ণবের দিকে এগিয়ে আসলো। কিরে ভাইয়া, এত সকালে কোথায় গিয়েছিলি তুই? ওদিকে মা তোকে সারা বাড়ি খুঁজছে। মা এখন কোথায়? ভাবির রুমে গেছে। অর্ণব রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে দেখে তার মা বেরিয়ে আসছে রুম থেকে। অর্ণবের পাশ কাটিয়ে চলে গেল, কোনো কথা বলল না। বিষয়টা এত গুরুত্ব না দিয়ে রুমে প্রবেশ করলো অর্ণব। দেখে একটা গোলাপি কালার শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্থী। ঠোঁট দুটিও গোলাপি, তবে ভয় লজ্জা দুটোই মিশে আছে। অর্থের কাছে এগিয়ে গেল অর্ণব। এমন একটা রূপবতী মেয়েকে কেন আল্লাহ এই শক্তিটা থেকে বঞ্চিত রাখলো? সে তো এমন একটা মেয়েকেই চাইতো সবসময়। পেয়েও গেল তার স্বপ্নের রাজকুমারীর মতো একটা মেয়ে, কিন্তু কখনো কণ্ঠস্বর শুনতে পাবে না, এটা ভাবতে সবকিছু যেন পানসে লাগে তার কাছে। অর্থের মাঝে তো নিজেকে তখনই হারিয়ে ফেলেছিল যখন সে অর্থীকে প্রথম দেখেছিল। সে চুপচাপ অর্থের সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। নিচের দিকে তাকিয়ে থাকা অর্থী এবার একটু অবাক হয়ে অর্ণবের দিকে তাকায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কি করবে এই লোকটা? মুহূর্তে অর্থীকে অবাক করে দিয়ে তার পর্সা পেটে হাত ছুঁয়ে দেয় অর্ণব। অর্থী দুই হাতে শাড়িটা খামছে ধরে, চোখ বুজে নেয়। জীবনে প্রথম কারো কাছে আসা, প্রথম কারো স্পর্শ। তারা সমস্ত শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় মুহূর্তে। হাতের আঙ্গুলগুলো কাঁপছে তার। এক মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছে যে তার সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেছে স্পর্শতেই। অর্থের এমন কাঁপুনি অনুভব করে ওঠে দাঁড়ায় অর্ণব। অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না অর্থী। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার মাঝে। কাপা হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে অর্ণবের দিকে। অর্ণব কাগজটা হাতে নিয়ে দেখে ছোট্ট একটা লেখা, শেষে একটা রাগী ইমোজি আঁকা। মেয়েটা কে? কিছু না বলে সেখান থেকে চলে গেল অর্ণব। অর্ণবের হাবভাব বুঝতে না পেরে অর্থে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আশেপাশের বাড়ির মহিলারা আসলো নতুন বউ দেখতে। এসেই দেখে বউ নয়, যেন ফুটফুটে একটা পরী বসে আছে তাদের সামনে, যার মুখশ্রী পুরোটাই যেন অদ্ভুত এক মাধুর্যতায় মোড়ানো। কিন্তু যখনই শুনল অর্থে কথা বলতে পারে না, তখনই হাবভাব বদলে যায় তাদের। কেউ বলে ওঠে, ফয়েজ আহমেদ তো ছেলের জন্য দেখি একেবারে ফুটফুটে একটা পরী নিয়ে এসেছে রে। পাশ থেকে আবার কেউ মুখ বাঁকিয়ে বলল, কি পরী আনলে কি হবে? একমাত্র বউ হয়ে কারোর সাথে কথা বলার যোগ্যতাও তো নেই তার। দেশে কি মেয়ের অভাব ছিল? এত ভালো ভালো মেয়ে থাকতে ফয়েজ আহমেদ কিভাবে ছেলের গলায় একটা বোবা মেয়ে ছাপিয়ে দিল? শুধু সুন্দর হলেই কি সব হলো নাকি? আশেপাশের মানুষদের মুখে এমন কটূক্তি শুনে কান্না যেন আসতে গিয়েও দলা ফাঁকিয়ে আটকে যায় অর্থের গলায়। ছোট থেকেই কেউ যখন তার দুর্বলতা নিয়ে খোঁচা দেয়, তখন খুব কষ্ট হয় তার। আর এই কষ্টগুলো কারোর সাথে শেয়ার না করতে পারলেও যেন আরো দ্বিগুণ কষ্টের বুকের ভিতর ছাপা থাকে। নীরবে বসে কেঁদে কেঁদে সেই কষ্টগুলোকে অভিযোগ বানিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে সে। আর তখন কষ্টগুলো অশ্রু হয়ে গাল বেয়ে নিচে আছড়ে পড়ে। অর্থীর বাড়ি থেকে লোকজন এসেছিল আজ। তাদের দেখে যেন অর্থীর অশ্রুসিক্ত চক্ষুযুগল আনন্দে নেচে উঠেছিল। যাওয়ার আগে তার মা তাকে কয়েকটা উপদেশ দিয়ে গেল। শোনো, এটাই এখন থেকে তোর বাড়ি। আমরা মা বাবা হলে এখন তোর পর।
তোর শ্বশুর শাশুড়ি এখন তোর বাবা মা, অর্ণবই তোর গার্ডিয়ান। সুন্দরভাবে চলবি এখানে। অনেক কষ্টে তোকে বিয়ে দিয়েছি, এখানেই নিজেকে মানিয়ে নে। হাজার কষ্ট পেলেও কখনো শব্দ করবি না, চুপচাপ মেনে নিবি সব সময়। ধৈর্য ধরে থাকবি। 20 বছর ধরে তোকে বড় করেছি, আমাদের দায়িত্ব এখন শেষ। সবাই চলে যাওয়ার সময় অর্থে ছলছল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। কীভাবে দায়িত্ব শেষ বলে পর বানিয়ে চলে গেল তাকে। বিয়ের আগেও অনেক কথা শুনতো অর্থে, বারবার পাত্রপক্ষে এসে তাকে দেখে পছন্দ করলেও পরে রিজেক্ট করে দিত। অর্থের মা তো তাকে বলেই দিয়েছিল যে বিষ খেয়ে মরে তাদের মুক্তি দিতে। অর্থে চুপচাপ সব শুনত, নীরবে বসে বসে কাঁদত। অথচ তার ভাইয়াও তার ছোট বোন ছিল তার বাবা মায়ের খুব আদরের। তাদের কাছে তো অর্থই বোঝাই ছিল এতদিনে, এখন তারা মুক্ত। কিন্তু ডিভোর্সের পর কোথায় যাবে সে? আর ডিভোর্সের কথাটা মাকে বললে তো এতক্ষণ ছড় থাপ্পড় দিয়ে তার গাল লাল করে দিত। মা তো তাকে বলেই দিয়েছে ধৈর্য ধরে থাকতে, যত কষ্টই হোক না কেন কখনো যেন শব্দ না করে। অর্থে নিজেও জানে না তার ভাগ্যটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। গতকাল থেকে এই পর্যন্ত সময়টায় সে একজন মানুষকেই শুধু দেখেছে তার প্রতি স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে, আর সে হলো তার শ্বশুর ফয়েজ আহমেদ। আর বাকি সবাই তাকায় অবেলার দৃষ্টিতে। অর্থে এই বাড়িতে আসাটা কারো কাছে সন্তুষ্টজনক নয়। ফয়েজ আহমেদ সবসময় চাইতেও তার ছেলের জন্য শান্তশিষ্ট সুন্দর গুণবতী সংসারী একটা মেয়ে, আর সে পেয়েও গেল। প্রথম যেদিন অর্ণব সহ সবাই অর্থীকে দেখতে গেল, তখন অর্ণব দেখল ব্যালকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে, অসম্ভব সুন্দরী একটা মেয়ে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল মেয়েটার দিকে, লজ্জায় মুখ লুকিয়ে ভিতরে চলে গেল মেয়েটা। এরপর যখন অর্থীকে তাদের সামনে নিয়ে আসা হয়, তখন হার্টবিটটা মুহূর্তেই বেড়ে গেল অর্ণবের। সে তখন এত কিছু জানতো না। মাকে ফিসফিসিয়ে বলল, আমার এই মেয়েকেই লাগবে মা। ফয়েজ আহমেদ খুশি মনে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিল, আর অর্ণব একটা ঘোরের মতো অর্থের মাঝে ডুবে যেতে শুরু করলো। ঈশিতার সাথে এই কয়েকদিন কোনো যোগাযোগ করেনি সে, একেই বলে প্রকৃত স্বার্থপর। অর্ণবের কথায় বিয়ের ডেট আরও এগিয়ে আনা হলো, আর 3 দিন পর বিয়ে। আর তখনই অর্ণব নিজের গোড় থেকে বের হলো, যখন শুনতে পেল তার হবু স্ত্রী কথা বলতে পারে না। বিয়ে ক্যান্সেল করতে চাইলেও তার বাবার কারণে পারেনি, কারণ তিনি তার সম্মান হারাতে চায় না। আর বিয়ে সব ঠিকঠাক হয়েছে অর্ণবের কথাতে, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো তাকে। কিন্তু এর মাঝেই এই কয়েকদিনে নতুন প্ল্যান তৈরি করে ফেলে অর্ণব। এরপর হাসি মুখে বিয়ে করে সে। বিকেলে ঈশিতার সাথে দেখা করে অর্ণব। ঈশিতাকে সব কিছু খুলে বলে সে বাবার জোড়াজড়িতে বিয়েটা করতে বাধ্য হয়েছে সে। আর অর্থের থেকে অলরেডি ডিভোর্স পেপারে সাইন নিয়েও নিয়েছে। অর্থে যতদিন টিকে থাকতে পারে ততদিন এই বাড়ির বউ হয়ে থাকবে সে। প্রথমে ঈশিতার ঘোর বিরোধিতা ছিল, অর্ণব কেন এতদিন অন্য একটা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু পরে সেও মেনে নিল ব্যাপারটা। অর্ণব যখন বলল খুব তাড়াতাড়ি অর্থকে ডিভোর্স দিয়ে ঈশিতাকে বিয়ে করবে সে, আর মাঝখানে এই সময়টায় অর্থের সাথে সে এমন কিছু করবে না যে অর্থের সহ্যের ভাত ভেঙে নিজে থেকে অর্ণবের থেকে চলে যাবে। আর অর্থের ডিভোর্স পেপারে সাইনটা সবাইকে দেখিয়ে বলবে অর্থটাকে ডিভোর্স পেপার দিয়ে বাড়ি থেকে চলে গেছে। এরপর তাদের ডিভোর্স হওয়ার পর যখন অর্ণবের দ্বিতীয় বিয়ের কথা চলবে, তখন ঈশিতাকে বউ বানিয়ে ঘরে তুলে আনবে সে। প্ল্যানটা ভালো লাগলো ঈশিতার, তাই সে না চাইতে অর্ণবকে সময় দিল কিছুদিন। এরপর কেটে গেল 2 দিন। বাবার বাড়ি থেকে এই 2 দিনে কোনো খোঁজ খবর নিল না কেউ। তবুও মন খারাপ হলো না অর্থের, কারণ তাদের মাথার বোঝা কমছে। খোঁজ না নিলেও পারে, তারা তো দিব্যি ভালো আছে। ফজরের নামাজ পড়ে কিচেনে চলে যায় সে। সবার জন্য নাস্তা বানাতে হবে, সারাদিনের রান্নাও বাড়াও সে করে। খারাপ লাগে না, ভালোই লাগে তার। সময়টা কেটে যায় সুন্দরভাবে। তার রান্নার বেশ প্রশংসা করে তার শ্বশুর। বিয়ের আগেও বাড়িতে মায়ের সাথে সব কাজ করতে অর্থে। তার ছোট বোন ছিল বাবা মেয়ের খুব আদরের, তাকে কাজ করতে দিব না তারা। আর ভাইও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। ভাইয়ের বিয়ের পর শুরু হয়েছিল অশান্তি। তার বাবি 2 চোখেই দেখতে পারত না তাকে। অর্থেকে সারাদিন বাড়ির সব গাদার খাটুনি খাটিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলোও করাতো সে। তাই সেই সুবাদে প্রায় সব কাজেই অর্থী জানে। রান্না বাড়া থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা সব কাজেই অভ্যস্ত সে। নিজের মতো করে চুপচাপ নাস্তা তৈরি করছে সে, কারণ সময় মতো না হলে সকাল সকাল এক গাদা কথা শুনতে হবে।
মামার বাড়িতে মধুর হাড়ির সাথে তুলনা করলেও শ্বশুরবাড়িকে কেউ মধুর হাড়ির সাথে তুলনা করতে শুনেনি সে। কাজেই এখানে হিসেব করে চলতে হবে খুব। সেদিন যখন বউভাত শেষ করে সবাই চলে গেল, সেদিন সন্ধ্যায় তার শাশুড়ি এসে বলল, আগামীকাল থেকে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। এরপর ঘর মুছে রান্নাবাড়া করতে হবে। বাড়ির সব কাজে নিজের হাতে করে ধরে করতে হবে। নতুন বউ সেজে বসে থাকলে চলবে না। অর্থিক কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে বুঝে গেছে এই বাড়িতে থাকতে হলে তাকে খুব লড়াই করেই থাকতে হবে, কারণ কাজের মেয়েটাকেও বাদ দিয়ে দিল। এত বড় বাড়ির সব কাজ এখন অর্থিকেই সামলাতে হবে। হাতে গরম তেল ছিটকে পড়তেই ভাবনা থেকে বেরিয়ে লাফিয়ে ওঠে অর্থি। হাতের অংশটা লালে গিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর পুনরায় নিজের কাজে মন দিল সে। আজ ছুটির দিন, তবুও সকাল সকাল বেরিয়ে গেল অর্ণব। সকলকে নাস্তা দেওয়ার শেষে সারা বাড়ি গোছগাছ করছে সে। এই বাড়ির কেউ তার সাথে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। মা মাঝে মাঝে আসেন কাজের ফরমেশ দিতে। অর্ণবের ছোট বোন অর্ণি 2 দিন এসেছিল তার কাছে, আর আড্ডা দিতে পারত না দেখে বিরক্ত বোধ করতো সেও। এখন আর আসে না। কলেজ থেকে আসার পর ফোন নিয়ে পড়ে থাকে। অর্থি যখন একা থাকে, বোরিং ফিল করে, তখন নিরিবিলি এক জায়গায় বসে নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। নানান ইচ্ছে জাগে তারও। ছোটবেলা থেকেই লিখতে লিখতে হাতের লেখা চমৎকার সুন্দর তার। বিকেলে ব্যালকনিতে বসে আছে অর্থি। বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। সূর্যটাও সাদা থেকে হলদে হয়ে এখন কমলা রঙের রূপ নিচ্ছে। ঠোঁটে মুচকি হাসি রেখে বাইরে তাকিয়ে আছে সে। মনে জেগে উঠছে তার ইচ্ছেগুলো। এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যে বিকেলে একে অপরের হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবো। বাতাসে আমার চুল এলোমেলো করে দিয়ে যাবে, আর তা খুব যত্ন করে কানের পাশে গুঁজে দিবে সে। একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো তার হাতে হাত রেখে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নিব, আর সে তার নিজ হাতে একটা একটা করে তুলে পরম ভালোবাসা নিয়ে খাইয়ে দিবে আমায়। এরপর আর একটু সামনে এগিয়ে 2 জন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাবো। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়। সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দিবে। একসাথে নৌকায় করে ঘুরবো আমরা। কুলকুল পানির শব্দে ভেসে আসবে কানে। সেই পানিতে আলতা লাগানো পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি দিয়ে খেলা করব, বাচ্চা মতো মেতে উঠবো। সে কিছু বলবে না, আমার বাচ্চামো দেখে হাসবে। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতে তার হাসি মুখে রেগে ফায়ার হয়ে যাবে। তখনই আমি হেসে দিব। আসার সময় কাছে ছুরির বায়না করবে, এরপর সে ছুরি নিয়ে আমার হাতে পরিয়ে দিবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে গিয়ে 2 কাপ চা নেব দুজনে। বন্ধুর মতো আড্ডা হবে আমাদের। এরপর একটা রিক্সা ডেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা। রাতের আকাশের নিচে রিক্সায় করে বাড়ি ফিরবো আমরা। হুড়তোলা রিক্সায় সে আমায় এক হাতে জড়িয়ে কপাল আলতো করে চুমুকি দিয়ে বলবে, ভালোবাসি। বাসায় ফিরবো দুজন। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আর এই আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যাবে যখন সে আমার হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলবে, তোমার না গোলাপ খুব পছন্দের। আমি মাথা দুলাবো, আর সে মুচকি এসে গোলাপ গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে, আর আমার পছন্দ হলে তুমি দিবে এমন একটা বিকেল উপহার হিসাবে আমাকে। এগুলো নিতান্তই অবাক্য কাল্পনিক স্বপ্ন আমার, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে হয়তো আমার সাথে এই স্বপ্নগুলো মানানসই হতো। আবার একটা দীর্ঘশ্বাস নিল সে। একটু পর মাগরিবের আজান দিব। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে হবে। ওদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়ে আছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অর্ণব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে শুয়ে আছে। এদিকে অর্থী তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত। আজ সারাদিন ঈশিতাকে সময় দিল অর্ণব। দিন শেষে এখন পাতলা চাদরের নিচে একে অপরের সাথে মিশে আছে এক হয়ে। বুকের উপর শুয়ে থাকা অবস্থায় অর্ণবের চুল হাত দিয়ে বিলি কাটছে ঈশিতা। অর্ণবের গাল ভর্তি কয়েকটা চুমু দিয়ে বলল, ওই মেয়েটাকে কবে বের করবে বাসা থেকে? সব যেন দিন দিন অসহ্য লাগছে আমার কাছে। অর্ণব চোখ বুজে শুয়ে আছে। ঈশিতার কথার কোনো ভাবান্তর নেই তার মাঝে। অর্ণবের এমন নীরবতা দেখে রাগ হলো ঈশিতার। অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, কি হলো? চুপ করে আছো কেন? তুমি কি সত্যি ওই মেয়েটাকে বাসা থেকে বের করে আমায় বিয়ে করবে, নাকি এসব মিথ্যা আশ্বাস দিয়ে আমায় আবারও ব্যবহার করছো? অর্ণব এবার কলারে চামড়া ভাঁজ করে ঈশিতার দিকে তাকালো।
অর্ণবের দৃষ্টি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল ঈশিতা। শান্তভাবে অর্ণব বলল, তোমার কি মনে হয়? ঈশিতার সোজা উত্তর, আমার কি মনে হয় আমি জানি না, আমি শুধু জানি আমি তোমাকে চাই, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা সরাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অর্ণব। আরও কিছুদিন যাক, হুটহাট কোনো কাজ করা ঠিক না, ঠান্ডা মাথায় করাই ভালো। আর যদি মেয়েটা না যায় আর সবাইকে যদি বলে দেয় এসব তোমার জন্যই হচ্ছে, তখন ও এটা করবে না, আর করার সুযোগও পাবে না, আর করলেও তা তখন বোঝা যাবে। হুট করে উঠে বসে ঈশিতা। ঈশিতার এমন কাণ্ড অবাক হলো অর্ণব। সব কিছু বোঝার চেষ্টা করতে ঈশিতার দিকে তাকিয়ে রইল। হুট করে ঈশিতা বলল, মেরে দেব? অর্ণব একটু অবাক হয়ে বলল, মানে? অর্থিকে? তুমি কি পাগল? লাভ কি হবে? শেষে তো জেলেই পড়ে থাকতে হবে, কেউ জানলে তো জেলে যাব, তাই না? দেখো ঈশিতা, আমি কিছুই বুঝছি না, তোমার মাথায় কি চিন্তা ঘুরপাক খাচ্ছে? সোজাভাবে বলি, তুমি অর্থিকে নিয়ে ঘুরতে বের হবে, বাকিটা আমিই দেখে নিব, এরপর সবাই জানবে এটা একটা অ্যাক্সিডেন্ট। অর্ণবের কাছে এতক্ষণ এগুলো ঈশিতার পাগলামি মনে হলো, এবার সিরিয়াস ভাব নিয়ে বলল, তুমি কি পাগল হলে ঈশিতা? তুমি যেমন একটা মেয়ে আর সেও তো একটা মেয়ে, তাই বলে তোমার জন্য আমি আরেকটা মেয়ের জীবন নিয়ে নিব? তার মানে আমি আর ওই মেয়ে তোমার কাছে দুজনেই এক? আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আর বলো ভালোবাসা? অর্ণব কিছু না বলে চুপচাপ রইল। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলো অর্থি। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বসলো ফোনটা হাতে নিয়ে। তখনই ভাইয়ার মেসেজ আসলো। খুশিতে যেন দুচোখ ভরে আসে অর্থির। খুবই খুশি মনে দ্রুত মেসেজ সিন করে সে, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বাবা মা আর ঐশী কেমন আছে? তারাও ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এতদিন হয়ে গেল, তবুও আমি ভালো আছি কি না এটা জানারও কারো সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটু খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন, ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2 দিন, একদিনের মাঝেই আমি দেখতে আসবো তোকে, তারপর তোকে বাড়ি নিয়ে আসবো। কয়েকদিন বাড়িতে থেকে ঘুরে যাবি। মুহূর্তে যেন অর্থের মনটা আনন্দে নেচে উঠল। খুশিতে হকচকিয়ে বলল, সত্যি ভাইয়া? সত্যি। আর ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো বোন? না ভাইয়া, কি বলো, এখানে সবাই খুব ভালো, ওরা আমাকে নিজের মেয়ের মতোই আদর করে। মনে হচ্ছে আমি তোমাদের কাছেই আছি। খুব ভালো এখানে সবাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এর মাঝে দরজার সামনে তার শাশুড়ি এসে বলল, নবাবজাদির মতো যে এখানে বসে আছো, রাতের খাবার কি আমাদের কপালে জুটবে? নবাবজাদির মতো ফোন গুতালে রাতের খাবার রান্না করবে কে? কথা বলারও তো শক্তি নেই, সারাদিন ফোন নিয়ে করোটা কি শুনি? এটা তোমার বাবার বাড়ি নয় যে পায়ের উপর পা তুলে খাবে। আর প্রতিদিন সন্ধ্যায় যে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম তা কি ভুলে গেছো? ফোন রেখে দ্রুত এসে কাজে হাত লাগাও। শাশুড়ি একগাদা কথা শুনিয়ে চলে গেল সেখান থেকে। সারাদিন কাজ করে এখন মাত্র একটু ভাইয়ার সাথে কথা বলার জন্য ফোন টিপছিলাম, আর বলছে সারাদিন ফোন নিয়ে থাকি। একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়াকে আবার মেসেজ দিল, আচ্ছা ভাইয়া, এখন আসি, পরে কথা বলবো, মা ডাকছে আমাকে। বলেছি না, ওরা আমাকে নিজের মেয়ের মতো পাবে। একটু চোখের আড়াল হলেই ওরা খুঁজে তাদের কাছে ডেকে নিয়ে যায় আমাকে। এখানে সবাই খুব ভালোবাসে আমাকে, খুব। রাত তখন 11টা, সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, আর অর্থী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরিবেশটা কত সুন্দর। একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটা। সবাই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে। রাতটাকে একা করে। তার একটা স্বপ্ন ছিল, এমন নির্জন রাতে প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে একসাথে ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে তার কথা শুনবে। কিছুক্ষণ ধরে অর্থের দিকে চেয়ে আছে অর্ণব। অর্থের ফর্সাতক চিকন ঠোঁট, মায়াবী চোখ যেন মুহূর্তে মুগ্ধ করে ফেলল তাকে। অর্থের মাথা থেকে পা পর্যন্ত সে একটা ঘোরের মাঝে চলে গেল সে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবতী মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। হুট করে এসেই
কেউ একজন অর্থীকে পিছন থেকে জড়িয়ে ধরতে কেঁপে ওঠে অর্থী। কানের পাশে ঠোঁট ছোঁয়াতে সারা শরীর অবশ হয়ে যায় তার। পেছন ফিরে তাকানোর আগে তাকে কোলে তুলে নেয় অর্ণব। কিছু বলার শক্তিও যেন পাচ্ছে না অর্থী। অর্ণবের দিকে সে এটাও বোঝা যাচ্ছে না অর্ণবকে তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে, নাকি গভীর রাত হওয়ার তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থী চাইলেও অর্ণবকে কিছু বলতে পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে। যাই হোক, স্বামী তো এই প্রথম তাকে এতটা কাছে টেনে নিল সে। সকালে ঘুম ভাঙতে অর্ণবকে পাশে দেখে অবাক হয় অর্থী। হুট করে মনে পড়ে কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা। মুহূর্তে লজ্জায় সারা শরীর গুটিয়ে আসে তার। উঠতে গেলে অনুভব করে মাথাটা প্রচুর দূরে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা পার হয়ে গেছে। ফজরের আজ নামাজও আদায় হলো না আজ। আর আবার এখন নাস্তা না বানালে এক গাদা কথা শুনতে হবে। আর কিছু না ভেবে চুপচাপ একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আজ দিনটা কেমন অন্যরকম মনে হচ্ছে। কারণটা হয়তো অর্ণব, তবে আজ অন্য একটা বিষয় খুব মনে পড়ছে তার। প্রান্তর কথা যেন আজ খুব করে মনে হচ্ছে সে জানে না, তবে বুঝতে পারছি আজ প্রান্তকে মনে পড়ছে খুব। ছেলেটা কত পাগলামি করছিল তার জন্য, কতভাবে তার ভালোবাসা প্রকাশ করেছিল। অর্থীও চাইলেও তাকে কিছু বলতে পারেনি, কারণ অর্থী মনে করতো তার ফ্যামিলি তার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটাই তার জন্য ভালো হবে। আজ সন্ধ্যায় বাসায় ফিরে আসে অর্ণব। এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কারণটা বুঝতে পারেনি অর্থী। হয়তো আজ কাজের চাপ একটু কম ছিল। অর্ণব এসে অর্থীর সামনে দাঁড়ালো। অর্থীর 2 গালে হাত রেখে বলল, রাতের শহরটা দেখবে? বের হবে আমার সাথে? অর্থীর চোখ দুটো আনন্দে নেচে উঠল। সে জটপট মাথা জাকালো, যার মানে সে যাবে। অর্ণব একটু হেসে বলল, আচ্ছা, দ্রুত রেডি হয়ে নাও। অর্থে খুশি মনে রেডি হতে চলে গেল। তবে আজ অর্ণবের ভালোবাসার মাত্রায় একটু বেশিই মনে হচ্ছে তার কাছে। তো ভিউয়ার্স, গল্পটার প্রথম পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।